পাওয়ার্ড বাই বৃঙ্গিবিতি। সবাইকে আবার স্বাগতম জানাই বৃঙ্গিবিতির মিমাং এপিসোডের দ্বিতীয় পর্বে। আজকে আমাদের অতিথি দুজন আছেন, স্পেশাল গেস্ট নিকোষ আধার ও নাম প্রকাশে অনিচ্ছুক একজন বড় ভাই। আপনার জীবনের ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আপনি চাইলে আমাদেরকে শেয়ার করতে পারেন, লিখে অথবা ভয়েস আকারে পাঠাতে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে অথবা bringnibitip@gmail.com। আমরা সেটা পড়ে শোনাতে পারি, অথবা আপনি যদি ভয়েস আকারে দেন তাহলে সেই রেকর্ডকৃত ভয়েসটি আমরা আমাদের পেজে আমাদের চ্যানেলে দিয়ে দেব। দেরি না করে আমাদের প্রথম ঘটনায় যাই নিকোষ আদার ভাইয়ের কাছে। সবাইকে রাতের শুভেচ্ছা জানাচ্ছি, আর বিশেষ করে স্পেশাল থ্যাঙ্কস টু বাপ্পি এবং অসীম, যারা আমাকে এই গল্পে ইনভাইট করেছে, আসলে আমাকে উদ্বুদ্ধ করেছে এই গল্পটা বলার জন্য। তো এটা বেসিক্যালি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি তখন ক্লাস 6 কিংবা 7-এ পড়ি, এরকম একটা সময়। হ্যাঁ, তখন আমাদের ওই বাড়ি থেকে বাজারে যেতে হতো। সপ্তাহে 2বার বাজার হতো, 2 দিন, মঙ্গলবার শুক্রবার। বাড়ি থেকে বাজারের দূরত্ব ছিল প্রায় 2 কিলোর মতো। তো আমরা হয়তো বেসিক্যালি আমরা যাইতাম দুপুরে খাইয়া দাইয়া, বিকাল 3টার দিকে বাজারে যাইতাম, আর কাজটা শেষ করে সন্ধ্যার আগে ফিরে আসার চেষ্টা করতাম। তো সেদিনে অন্যান্য দিনের মতো বাজারে যাই। বাজারে যাওয়ার পরে মানে ফিরতে একটু দেরি হয়ে যায়। এর পিছনে কারণ ছিল যে বাজারের পাশে আমার এক মামা বাড়ি ছিল, ওই মামা বাড়ির জন্য বিশেষ কিছু বাজার করে দেওয়া হয়। তো তাই ওটা মানে ওখানে দিয়ে আসতে দেরি হয়ে যায়। তো বাজার যখন দিয়ে আসি, তখন মামাতো ভাই আমাকে বলে যে তুই কি একা যাইতে পারবি কি না। আমি বললাম না, সমস্যা নাই, যাইতে পারবো। তখন রাত্রে 8টা-9টা বাজে, গ্রামের রাস্তা, 8টা-9টা বাজে, তেমন লোকজনও নাই, ফাঁকা। আমি ভাবলাম হয়তো বাজার থেকে কোনো লোকজন যদি পাই যারা বাজার শেষ করে বাড়ি ফিরতেছে ওই টাইমে, তাহলে ওদের সাথে যাওয়া যাবে, সমস্যা হবে না। তারপর আমি বাড়ি থেকে বের হইলাম। বাড়ি থেকে বের হওয়ার পরে আসতেছি, তো বলে রাখা ভালো, রাস্তার দুই পাশে ঘন গাছপালা ছিল, খুব বাঁশঝাড় ছিল, আর রাস্তা কাঁচা ছিল। যারা গ্রামে বসবাস করার অভিজ্ঞতা আছে তারা হয়তো বললে বুঝবেন ব্যাপারটা। ওই রাতের অন্ধকারে মাটি যেখান দিয়ে মানুষ চলাফেরা করতো, এখানে একটু সাদা হইয়া থাকতো। এছাড়া আলো কোনো ছিল না, রাস্তায় অন্য কোনো আলো ছিল না। তো ওইটা দেখে দেখে আসতাম আমরা। তো আমি তাই করতেছিলাম, আমার গা ছমছম করতেছিল। দুই পাশে বাঁশঝাড়, কোথাও আলো নাই। আর যারা আশেপাশে ঘরবাড়ি ছিল সবাই সম্ভবত ঘুমায় গেছে, অথবা না ঘুমাইলেও শুয়ে পড়ছে, এরকম একটা সময়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তখন আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। আর বিদ্যুৎবিহীন একটা গ্রামে কেমন থাকতে পারে রাত্রে 8টা-9টা পরিবেশ, একটু কল্পনা করলে, একটু চিন্তা করলে সবাই বুঝবে। তো আসতেছিলাম, আসার সময় আমার বারবার কেমন যেন একটা মানে ভিতরে একটা সংকোচ কাজ করতেছিল, ভয় ভয় কাজ করছিল। তো যাই হোক, পিছনে মানে বাস ছাড়ে, বাসের সাথে বাস লেগে যাওয়ার সময় বাতাসে একটা কেমন যেন একটা শব্দ হয়। ওটা শুনে আমার মানে আমি মানে ছাদ করে উঠতেছিলাম, এরকম একটা অবস্থা। হ্যাঁ, ভয় পাইতেছিলাম, খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে আসতেছিলাম। তো এরপরেও ছোট কাল থেকে মানুষের মুখে নানান ধরনের গল্প কথা শুনতাম যে এই রাস্তার অমুক জায়গায় এটা হয়, অমুক জায়গায় ওটা হয়। আসলে ওই জায়গাগুলো ক্রস করতেছিলাম আর ওগুলো ভাবতেছিলাম। তো হঠাৎ আস্তে 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 আমাদের প্রায় গ্রামের শেষ অংশে আইসা ওখানে একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল ছিল, পুরাতন, যদিও ওই ভাঙাচুরা স্কুল ছিল। স্কুলের মাঠটা পার হইলে একটা ওখানে ওই ঝাপ গাছ ছিল, আমরা ওটারে ঝাউ গাছ বলেই চিনতাম। ওই ঝাউ গাছের সময় সন্ধ্যা হইলে, দিনের বেলা কোনো সমস্যা হইতো না, সন্ধ্যা হইলে ওইটা ক্রস করলে হইতো গিয়ে
মানে যেন কেউ ডাল রান্না করে ওরকম একটা গন্ধ আসতো। ডাল রান্না। হ্যাঁ, ওরকম একটা গন্ধ আসতো। আর আমরা সবাই মানে বলা বলি করতাম আর কি, যারা ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, আমরা বলতাম যে এই ভূত ডাল রান্না করতেছে। পেট নিয়ে ডাল রান্না করে। হ্যাঁ, পেতনি বা ভূত এই টাইপের কিছু হবে, ডাল রান্না করে। তো এটা আবার রাত আস্তে আস্তে রাত গভীর হওয়ার সাথে সাথে গন্ধটা মিলে যেত। আর ওই ঝাউ গাছকে কেন্দ্র কইরা অনেক কাহিনী আছে, হ্যাঁ, ওগুলা লোক মুখে শুনতাম আর কি। তো যখন ওই গাছটা ক্রস করতেছিলাম তখন তো আমি মানে চোখ বন্ধ করে একটা দৌড় দিছি ওই ততটুকু রাস্তা। দৌড় দেওয়ার পরে কোনো মতো পার হয়ে আসছি। বিষয় হইছে, তো পার হয়ে আসার পরে ওখানে আবার আরেকটা কালভার্ট আছে, ঠিক আছে। ওই কালভার্ট ওই শুকনা মৌসুমে হয় কি পানি নিচে থাকে না, পানি চুপ পানি থাকে, কাদা কাদা। হ্যাঁ, কাদা কাদা পানি থাকে। ওই কালভার্টের দুই পারে আর মানুষজন বসেও থাকতো। তো আমি ভাবলাম হয়তো বা কালভার্টে গেলে আমি মানুষজন পাবো, আমার গ্রামের মানুষজন আড্ডা দিবে, কেউ কেউ আছে এরকম, অনেকে রাত্রে মাছ টাছ ধরে ওখানে বসে, এরকম কাউরে পাবো। কিন্তু ভাগ্য মানে প্রসন্ন না থাকলে যা হয় আর কি। তো গিয়া দেখলাম কেউ নাই, একটা লোক বসে আছে, মাছ বসে একটা লোক হবে, কিন্তু আমার গ্রামের বলে এটা আমার মনে হচ্ছে না। একেবারে হ্যাঁ, অবুঝ। আমি কাছে গিয়ে দেখলাম যে আমার গ্রামে গিয়ে মানে ওইরকম কাউরে মনে আমি চিনলাম না। তো যাই হোক, আমি জিজ্ঞেস করলাম যে কে, হ্যাঁ কে তুমি এখানে বসে আছো, আমি জিজ্ঞেস করলাম সাহস করে। পরে কথা বলেন, যখন কথা বলে না আমি আরো আস্তে আস্তে এমনি সারা রাস্তা একটু ভয়ে ভয়ে আসছি। আমি ভাবলাম যে আমার কথা না বলাই ভালো, আমি কোনো মতো পার হয়ে যাই, যে হয় হোক, ঠিক আছে। পার হয়ে যাচ্ছে এমন সময় পেছন থেকে ডাক দিয়ে বলতেছে কি, ভাই ম্যাচ আছে সাথে? মানে বিড়ি করে। হ্যাঁ, ম্যাচ আছে সাথে। আমি ভাবলাম না, আমার সাথে তো ম্যাচ নাই। আমার ওই বয়সের পোলাপান তখন অনেকে বিড়ি টিড়ি খাইলো, আমি তো খাই না। হ্যাঁ। তো যাই হোক, আমি তো ম্যাচ সাথে রাখি নাই, ম্যাচের কথা জিজ্ঞেস করলো। আমি বললাম যে নাই, ম্যাচ নাই। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসলাম, কোনো সমস্যা নাই। বাড়ি পর্যন্ত আসতে আবার আমাদের ওইখানে দুই পাশে দুই সাইডে দুইটা কবরস্থানও আসে। মানে শেষ যে আমার সমস্যাটা, ওই কবরস্থান পার হইলে আমি সেফ, আমি নিরাপদে বাসায় পৌঁছে যাব। বাসার কাছে আর কি। হ্যাঁ, বাসার কাছে। তো আমি কবরস্থানের রাস্তা ধরে হাঁটতেছি, আমার মনে হইতেছে পিছন থেকে কেউ আমার ফলো করতেছে, কিন্তু পিছনে তাকাইতে আমার সাহস হয় না, ঠিক আছে। পিছনে তাকাইতে সাহস পাই না, কিন্তু মনে হয় কি আমার মানে সাথে সাথে কেউ একজন হাঁটে পিছনে। একবার সাহস করে পিছনে তাকাইলাম, তাকানোর পরে দেখি যে অ্যাকচুয়ালি কেউ নাই, ঠিক আছে। কিন্তু আবার যখন আমি সামনে হাঁটি, আমার মনে হয় যে আমার পিছনে কেউ একজন হাঁটে। আচ্ছা ঠিক আছে, গেছে এইভাবে আমি কোনো মতো ওই কবরস্থানের যে জায়গাটা, এটাও মনে কোনো মতো আর কি চোখ বন্ধ করে এক প্রকার দৌড়ায় পার হয়ে গেলাম। পার হয়ে গেছি, বাড়িতে গেছি, কাউরে বুঝতে দিই নাই, কাউরে বুঝতে দিলাম না যে আমি ভয় পাইছি এরকম কিছু। তো আমাদের বাড়িতে 3টা ঘর পাশাপাশি, ঠিক আছে, লম্বা ঘর, 3টা রুম আছে। এই তখন আমি মানে ভালো কথা, মানে যে ঘটনা, মানে যে বাড়িতে কেন্দ্র করে এই ঘটনা, ওটা আমার নানা বাড়ি ছিল। আমি ছোটবেলায় নানা বাড়িতে থাকতাম, নানা বাড়িতে বড় হয়েছি। 3টা ঘর ছিল, একেবারে উত্তর পাশের যে ঘর, এই ঘরে আমার নানা থাকতো, নানি থাকতো। নানা মারা যাওয়ার পর নানি একা থাকতো। আর মাঝখানের ঘরে আমি, আমার এক মামাতো ভাই ছিল, ও থাকতাম। আর একেবারে যে দক্ষিণের পাশের ঘরটা, এই ঘরটাতে আমার মামা আর মামি থাকতো, ঠিক আছে। তো ওই দিন আমি জানি না, মানে সব দিক থেকে যদি ভাগ্য মানে সাথে না থাকে তাহলে যেটা হয় আর কি, বাড়িতে গিয়ে দেখি আমার মামাতো ভাই নাই, বাড়িতে নাই, অন্য কারো বাড়ি গেছে বেড়াইতে, অথবা মানে রাত্রে থাকতে গেছে। গ্রামে কিন্তু এরকম হয়, ঠিক না, যে একজন হঠাৎ একজনের বাড়িতে গেছে, ওই বাড়িতে থাইকা মানে ঘুমায় গেছে, সে আর চলে আসে না। তখন আমার বাধ্য করতো একাই থাকতে হবে। তো তখনকার সময় আমরা হারিকেন জ্বালায় পড়ালেখা করতাম। হারিকেন ছিল, আমি আগেই বলছি আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। হারিকেনের আলোতে আমি ওই, তখন তার পড়ার সময়ও নাই, হারিকেন জ্বালাইয়া আমি ঘরে আসছি। ঘরে আইসা দরজার কপাট ছিল, খিল ছিল আর কি, খিড়কি, হ্যাঁ ওই খিড়কি লাগাই দিছি।
আরও জানালা যে ছিল, জানালা ছিল পূব পাশে, পূব পাশে 2টা জানালা ছিল। আমি 2টা জানালা আগে ভালো করে লাগাইছি, জানালা আর দরজা খুব ভালো করে লাগাইছি, যেহেতু আমি একা থাকবো। আজকে আবার এতগুলা রাস্তা এইভাবে আসছি, আমার মনে এমনিতে একটা ভয় কাজ করতেছিল। তো তখন আমি রাত্রে যখন শুইলাম, উত্তর দক্ষিণ করে আমরা শুই, আমাদের তো আবার ওই পশ্চিমে পা দিয়ে শোয়া নিষেধ আছে, এই যে মুসলিম। হ্যাঁ, তো দক্ষিণে বালিশ ছিল আর উত্তর পাশে আমার পা আর কি, উত্তর দিকে এরকম হয়ে আমি শুম। তা আমার ইন্টেনশন হচ্ছে কি, যে যেহেতু আমি একা থাকবো আজকে, হারিকেন আমি নিভাই দিব না, হালকা জ্বলতে থাকবে সারা রাত। একটু ভয়ের কারণে। হ্যাঁ, আমি ঘুমায় গেলে যা হয় হোক। তো আমি ওই হারিকেন একটু হালকা জ্বালায়া শুইছি। আমি আগেই বললাম যে পূব পাশে 2টা জানালা, ঠিক আমার বাড়ির দক্ষিণ পাশে, না সরি উত্তর পাশে গারো বাড়ি, ঠিক আছে, আমার বাড়ির উত্তর পাশে গারো বাড়ি। এবং আমি যেখানে শুইছি মাথা দিয়ে, জানালা যদি খোলা থাকে, ঠিক আছে, তাহলে সরাসরি আমার ওই বাড়িতে, যে গারো বাড়ির সামনে পূব পাশে একটা পুকুর আছে, পুকুরের পাড়েই মানে গারোদের কবর আছে, ঠিক আছে। গারোদের কবরগুলোও কিন্তু এরকম উত্তর দক্ষিণে শুয়ে দেয় কফিনগুলো, ঠিক আছে, উত্তর দক্ষিণে শুয়ে দেয় না গারোদের কবরগুলা। ওই কবরের সামনে আবার 2টা বড় বড় তাল গাছ আছে। আমি এটা অনেকদিন অবজার্ভ করছি, শুয়া জানালা খোলা থাকলে চোখ আগে ওখানে যায়, আর কবরের দিকে ন্যাচারালি চোখ দৃষ্টি গেলে মানুষ একটু ভয় পায়, অন্যরকম লাগে, অন্যরকম ফিলিং কাজ করে। তো এর জন্য আমি করছি কি, যে আগেই জানালা 2টা লাগাই দিছি, যাতে আমি না দেখি এসব কিছু। তো হঠাৎ করে রাত্রে আমি ঘুমাইছি কিনা আমি জানি না, এই ভয়ে ভয়ে আমি কাউকে বলতেও সাহস পাই না। যদি কাউকে বলতাম, হয়তো ওই দিন আমি আমার নানুর সাথে থাকতে পারতাম, ওনার সাথে আমি থাকলে আমি সেফ ছিলাম। তো বেশি সাহসগিরি দেখাইতে গেলে যেটা হয় আর কি, কি হবে, আর বাড়িতে বসছি আমি, সমস্যা নাই। তো পরে জানালা বন্ধ কইরা, দরজা বন্ধ কইরা, হারিকেনের আলু ডিপ ডিপ জ্বালায় আমি শুইছি। আর রাত্রে আমি ঘুমাই গেছি কিনা আমি বলতে পারবো না। হঠাৎ আমি রাত্রে মানে আমি টের পাইলাম আমার ঘাড়ের মধ্যে গরম নিঃশ্বাস, মানে কেউ ফেলতেছে, ঠিক আছে, গরম একটা নিঃশ্বাস। জানলা বন্ধ ছিল না? হ্যাঁ, জানালা বন্ধ ছিল, জানালা দরজা 2টাই বন্ধ ছিল। আমার ক্লিয়ার মনে আছে, যেহেতু আমি সারা রাস্তা ভয় পেয়ে আসছি, ঠিক আছে, আগে আমি ওগুলা বন্ধ করে নিছি। তো হঠাৎ আমি টের পেলাম আমার ঘাড়ের মধ্যে গরম নিঃশ্বাস নিচ্ছে, আর গোঙানির মতো একটা শব্দ, মানে মানুষ গোঙাইলে কেমন একটা শব্দ হয় না, এরকম একটা শব্দ, মানে আমি স্পষ্ট কানে আসে এখন পর্যন্ত, মানে শুনলে এখন মনে হলো আমার গা শিউরে ওঠে, এরকম একটা অবস্থা। তো ঘাড়ের মধ্যে যখন গরম নিঃশ্বাস পেয়েছি, তখন আস্তে আস্তে আমার মনে হলো আমি ঘুমটা ভেঙে গেছে আমার, ঠিক আছে, কি রে এরকম গরম নিঃশ্বাস কেন পরে ঘাড়ের মধ্যে। পরে সজাগ পাইলাম, উঠলাম, ওঠার পরে দেখি যে আমার হারিকেন বন্ধ হয়ে গেছে, হারিকেনের আলো জ্বলে না। হারিকেনের আলো যখন জ্বলে না, কেরোসিন ছিল হারিকেনে? হ্যাঁ কেরোসিন ছিল, সলতেও খাটো করে দিছি যাতে অনেকক্ষণ জ্বলে রাত্রে, ঠিক আছে। হারিকেন জ্বলে না, হারিকেন নিভে গেছে। আর ওই যে সজাগ পায়ে দেখলাম যে আমার আসলে ঘাড়ের মধ্যে নিঃশ্বাস যে ফেলছে, মানে আশেপাশে কিছুই নাই এরকমের, কিন্তু নিঃশ্বাস যে ফেলছে আমার স্পষ্ট মনে আছে, আমি গরম একটা নিঃশ্বাস টের পাইছি। তো সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হয়েছে কি, আমি যে জানালা 2টা লাগাই শুয়েছি আমার স্পষ্ট মনে আছে, আমি সজাগ পায়ে দিয়ে জানালা 2টা খোলা। হ্যাঁ, অথচ আমি আগে কনফার্ম করছি যে জানালা দরজাগুলো বন্ধ আছে। আর বাসায় তুমি ছাড়া কেউ ছিল না? না, আমি ওই রুমে কেউ ছিল না, আশেপাশের রুমে ছিল, উত্তর পাশের রুমে ছিল, দক্ষিণ পাশের রুমে ছিল, কিন্তু মাঝখানের রুমে আমি ছিলাম। মাঝখানের রুমে আর কেউ ছিল না, মাটির ঘর ছিল। আর অ্যাক্সেসেরও কোনো সুযোগ নাই? না, অ্যাক্সেসেরও কোনো সুযোগ নাই, মাটির ঘর ছিল। তো পরে যখন জানালা যখন খোলা, আমি পুরাপুরি মানে কি বলবো, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এত পরিমাণ ভয় পাইছি। আর মানে কিভাবে এই ঘটনাগুলা ঘটে, মানে এটা দেখলে না, নিজের চোখে না দেখলে বোঝা যায় না। জানালা খোলা প্লাস আমার চোখ চলে গেছে সরাসরি কবরের দিকে না? হ্যাঁ, এবং বলে রাখা ভালো, মাত্র 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ আগে ওখানে নতুন একটা লাশ দাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে, নতুন একটা লাশকে। হ্যাঁ, কবরস্থ করা হয়েছে, বাস ভালো কথা। সরাসরি আমার দৃষ্টি চলে গেছে ওখানে। আমি দেখলাম যে 2টা আগুন
বলছি আমি 2টা তাল গাছ আছে কবরের সাথেই পাশে একদম লাগানো, কবরের সাথে লাগানো। 2টা আগুন একটা তাল গাছ থেকে উঠতেছে, হ্যাঁ, আবার নাইমা আবার এইটাতে উঠতেছে, এটা আবার এইটাতে উঠতেছে, আবার নাইমা এটাতে উঠতেছে, এক্সচেঞ্জ করতেছে না? এক্সচেঞ্জ করতেছে। মানে ওদের একটা মধ্যে থেকে যেমন নামতেছে, একটা, হ্যাঁ, যেমন কেমন যেন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ওইরকম, ঠিক আছে। তো এটা দেখার পরে তো মনে কর যে আমি মানে পুরা অবাক হয়ে গেছি, এটা কেমনে সম্ভব? আমি যে জানালা লাগাই শুয়েছি এটা কেমনে খুললো? আর আমার দৃষ্টি ওখানে যাওয়ার পরে আমি এটা কেন দেখলাম? আমার ঘাড়ের মধ্যে গরম নিঃশ্বাসটা কে ফেললো? এই প্রশ্নগুলো আমারে মানে মানে কি পাগল বানিয়ে দিতেছে না, আমি সেন্সলেস হয়ে যাবো, আমি কিছু বুঝতেছি না। পরে আমি সত্যি কথা বলতে আমি চিৎকার দিছি একটা, রাত্রে একটা জোর একটা চিৎকার দিছি। চিৎকার দেওয়ার পরে পাশের ঘরে আমার নানু ছিল, নানি তো ম্যাক্সিমাম দেখা গেছে বয়স্ক মানুষ তো সারা রাত ঘুমায় না, ওই শ্রোতাবৃন্দ, অগ্নিপথ শেষ হয়ে গেল, ওই যে দাঁড়ায় বৃন্দ, নামাজ সবাইকে টামাজ পড়ে। আবার শুভেচ্ছা খুব জানাই। ভোরবেলা থেকে আমরা নামাজ টামাজ পড়ে। তখন তো আমি যখন নিকোষ চিৎকার দিছি তো আধারে পাশের ঘর থেকে আমার নানি ঘটনা একটা শুনি। হারিকেন নিয়ে চুইলা আসছে, কি তো হয়েছে কি হয়েছে। গতবারের পরে মতো দেখি আমি এবারও মানে ওইটা, আছেন ওই টেবিলের আমাদের সাথে স্পেশাল গেস্ট, মানে খালি হাঁপাইতেছে, নাম খালি প্রকাশ হাঁপাইতেছে, করছি। ঠিক আছে। তিনি যখন এই অবস্থা, নানি যখন আসছে দরজায় ঠক তিনি ঠক তার করতেছে, জীবনে ঘটে আমি যাওয়া দরজা খোলারও সাহস পাই না। আরেকটি ভৌতিক কে না ঘটনা কে হ্যাঁ, আছে? কে না কে এসে আমি দরজা খোলারও সাহস পাইতেছি না। পরে যাই হোক, দেরি যখন না করে চিল্লাচিল্লি করছে কি হয়েছে চলুন কি হয়েছে, দরজা তার জীবনে বাড়ি ঘটে দিতেছে, যাওয়া সেই ঘটনা তখন আমি শোনার দরজা খুলছি। দরজা খোলার পরে মানে আশ্চর্যজনক ব্যাপার হলো, আমি দেখলাম জানালা সবাইকে দুইটা শুভেচ্ছা। লাগানো, জানালা খোলা আজকে না। পুকুরে আমি বাবা। তখন কি দেখলেন? নতুন একটা ঘটনা শোনাবো। তখন আমি কনফার্ম হয়ে গেছি যে না, এটা আমার না, এটা আসলে এটা নিশ্চিত আমাদের গ্রামেরই মানে যে অন্যভাবে কিছু আমারে বাঁশ দেখানোর কেন্দ্র ছিল, করে। দেখাইছে, এটাই শিওর, জানি না এর সবার মধ্যে কোনো এলাকায় আছে ঝামেলা কিনা, তবে নেই। আমাদের এলাকায় যে তাল গাছ বাস দেখা আছে গেছে। সেটা হলো মূলত তাল গাছ কাটা দেখছি, বাঁশ। কবর দেখছি, 2টা আগুনের যে যেটাকে তোমার দলা, ঠিক আছে, আগুনের যে জঙ্গলের হ্যাঁ বনের বাঁকা একটা গোলা, এটা কাটা মানে বাঁশ, এক একটা আরেকটার ধরনের সাথে বাঁশ, খেলতেছে, এটা এবং সেই জানালাগুলো বাঁশের অটোমেটিক বন্ধ গায়ে হয়ে গায়ে গেছে কাটা বা থাকে, ওই বন্ধই ধরনের একটা ছিল বাঁশ কিনা যেটা জানি ঘটনা। না, ওই রকমই আছে, সব এই কিছু বাঁশের ঠিকঠাক জাতকে আছে। কেন্দ্র করে অনেক তো ধরনের পরে ঘটনা রাতে ঘটে, তার মধ্যে মানে একটা আমার ঘটনা নানি হলো বুঝতে পারছে যে আমি ভয় পাইছি। যেমন কেউ পরে বাকি রাত আমি কেউ ওনার একা সাথে থাকি, মানে কিন্তু ওখান থেকে গেলে পরে সারা ভয় রাত দেখায়, ঘুমাইতে বিভিন্ন পারি ধরনের না। ভয় দেখায়। এটাই ছিল আমার এর ঘটনা। মধ্যে একটা তো এখন বিষয় হচ্ছে ওই ঘটনাগুলো আমার সাথে আর ওখানে ঘটে একটা না। শেওড়া গাছ ছিল, ওই তবে এই আশ্চর্যজনক শেওড়া গাছকে হইলেও কেন্দ্র সত্য, করে আর কি। আমি এখনো রাত্রে মাঝে মাঝে ঘুমাইলে শেওড়া গাছটা এই গোঙানির শব্দ শুনতে পাই। গাছের যে মালিক মাঝে প্রায় মাঝে বিক্রি এটা করার শুনতে চেষ্টা করেছে, যখন কোনো না কোনো ভাবে এটা একা আবার কি না, একা না, বিক্রি এখন তো করা আমি যায়। একা থাকি না। যেমন তারপরে হঠাৎ মাঝে মাঝে গাছ রাত্রে ক্রেতার আমি কাছে বহু ঘুম, বিক্রি করলে প্রচুর ঘুম, রাতের কিন্তু বেলা আমার এরকম একটা মানে স্বপ্ন কানের দেখানো পাশে কেউ হতো ঘুমায়। যে এই বাঁশ এরকম শব্দ এই করে আমি গাছটা টের যদি পাই। কাটা হয় আমি সজাগ তাহলে পাই যাই, ভয় পাই, তার কাউরে কোনো না বলতে কোনো পারি না ক্ষতি কিছু, করা কাউরে হবে। কিছু বলিও না। এটা এখানে আমরা সমাধান থাকি, কবে এটা হবে, কাটা যাবে না, কিভাবে হবে, এই আমি ধরনের তাও একটা জানি না। স্বপ্ন দেখাতো। মানে এই অবস্থার মধ্যে আছি। একদিন যায়, তবে দুদিন যাই হোক, যায়, আমি একজনের এরকম সাথে করে আমি প্রায় বিষয়টা অনেকজনের কাছে বিক্রি বলছিলাম, করার চেষ্টা করেছে গাছের মালিক, বলার পরে বলছিল যে এই ব্যাপারটা কোনোভাবে কারোর ওটা সাথে ইয়ে share করা না যায় না আর কি, যে রাত্রেবেলা এর জন্য এগুলো আমি স্বপ্ন কোনোদিন দেখায়, এটা ভয়ে কারোর অনেকে সাথে গাছটা share করি না, এই কাটতেও যে চায় না। আজকে first এই ব্যাপারটা শেয়ার করলাম। তারপরে এটাই ছিল আমার এক ঘটনা। সময় হলো কি, ধন্যবাদ আমাদের আপনি। গ্রামেরই এক ছিল গাছ, মানে ও গাছ কিন্তু একজনের কাছে কিনে আরেকজনের কাছে বিক্রি করতো। তো ওর কাছে মানে ইয়ার যে গাছের যে মালিক, ও আর কি বললো যে এটা নিবা কিনা, তো বললো হ্যাঁ নেবো, সমস্যা নাই, কারণ ওর পেশাই ছিল গাছ কিনে বিক্রি করা। তারপরে ও মানে কি যেদিন কিনছে, মানে সকালবেলা কিনছে, দুপুরে কাটা হয়েছে আর কি। মানে অন্যজনের ক্ষেত্রে যেটা হতো, আসলে সবাইকে স্বপ্ন দেখানো হতো যে এটা কাটবো না, কাটলে পরে সমস্যা হবে, এই ক্ষতি করব সেই ক্ষতি করবো, এরকম একটা স্বপ্নে বলতো। ওকে আর ওরকম দেখার মানে ওরকম দেখার আর সময় হলো না। তো গাছটা ও কেটে ফেলছে, মানে একবার না, হ্যাঁ ইনস্ট্যান্ট কেটে ফেলছে, মানে কাটার পরে মানে এরকম হয়ে গেছে, গাছ কাটা শেষ একদম, মানে গোড়ার সাথে আর তার কোনো সংযোগের ইয়া নাই, একদম কি বলবো কর্তন করে ফেলেছে আর কি। কিন্তু গাছটা আর পড়তেছে না, গাছটাকে আর মাটিতে ফেলতে পারতেছে না, সবাই ঠেলাঠেলি করতেছে, কেউ ফেলতে পারতেছে না। তো হ্যাঁ, তো টেনশনে পড়ে গেল, কি অবস্থা, কি হইলো কি হইলো। তো গাছের যে মালিক, ওই যে কিনছে, ও গাছের মালিককে কি ডাকলো আর কি, যে আচ্ছা মুরল মন্ডল সাহেব, মানে গাছটা তো আমরা কাটলাম কিন্তু ফেলাইতে তার পারতেছি না, এটা আসলে কি কারণে এরকম হইতেছে আমরা বুঝতে পারতেছি না, আপনি আসেন তো একটু। তো গাছের যে মালিক ও গেল, গিয়ে দেখেছে সত্যি সত্যি গাছটা তো কাটা শেষ, একবারে কর্তন হয়ে গেছে, এখন ফেলানো যাচ্ছে না, ফেলতে পারতেছে না গাছটাকে। তারপর ও গাছের যে মালিক, ও ধরে দেখলে একটু হাত, মানে হাত দিয়ে একটু ঠেলা দেওয়ার পর গাছটা পড়ে গেছে
মানে মাটিতে পড়ে গেল। তারপরে সবাই অবাক হয়ে গেল। আমরা এতক্ষণ 3-4জন মিলে চেষ্টা করলাম গাছটা ফেলার জন্য, কেউ ফেলতে পারলো না। আর গাছের যে মালিক ও এসে একটা ঠেলা দেওয়ার পর না পড়ে গেল। সবাই আশ্চর্য হয়ে গেছে। পরে যে গাছটা কিনে কাটছিল আর কি, ওর মানে পরের দিন থেকে এই অসুস্থ হওয়া শুরু করলো। অসুস্থ, এমন অসুস্থ মানে মানে 1 দিন 2 দিন না, পুরো 1 বছর সে অসুস্থ ছিল। তার মধ্যে এলাকায় কিছু ভালো এরকম ছিল, কবিরাজ বা ওঝা বলে যাকে, ও ভালো মানে ট্রিটমেন্ট দিল। পুরো 1 বছর ট্রিটমেন্ট দেওয়ার পর অসুস্থ হলো। এটা একটা ঘটনা। আরেকটা যে ঘটনা ওখানে, যে আমার এক মামা মানে বাজার থেকে ওই সন্ধ্যার দিকে আর কি ফিরতেছিল। তার সাথে একটা ছিল, ওই শুটকি মাছ ছিল কিছু, আর কিছু বাজার ছিল। ও সাইকেলে করে আস্তে আস্তে ওই দিক থেকে, পাশেই কিছু আমাদের গ্রামের ছেলেপুলেরা মানে আড্ডা দিতেছিল। এখন আড্ডা মানে একটু মানে ওই জায়গা থেকে একটু দূরে আর কি। তবে দেখা যায় মানে ওই বাসটারটা দেখা যায় এরকম, বাসটারটা আবার রাস্তার ধারে ওটা। তো হঠাৎ করে দেখলো যে ওই মামা আর কি চিল্লাইতেছে, এই এই এরকম মানে ওরকম চিল্লাইতেছে, মানে কেউ ওকে কিছু ডিস্টার্ব করছে, এর জন্য ও চিল্লাইতেছে এরকম। তো ওখানে যারা আড্ডা দিতেছিল এরা মনে করছে যে এগুলো দেখে মানে এরকম এই এই এরকম বলতেছে আর কি। তো এরা আরো ভয় আরো লুকাইতেছে, না জানি দেখলে পুরো বোকা টকা দিতে পারে। রাত্রেবেলা লেখাপড়া বাদ দিয়ে পোলাপান এখানে আড্ডা দিতেছে, মুরব্বী মানুষ দেখলে তো একটু ঝাড়ি টাড়ি দিতেই পারে, এই ভয়ে আর এরা লুকাইলো। তো কিছুক্ষণ পর পর দেখি একই সাউন্ড, মানে একই অবস্থা, একইভাবে চিল্লাইতেছে যে এই এই কি। তারপর ছেলেগুলোরা মনে করলো যে আসলে এটা তো ঝামেলার জায়গা, নিশ্চয়ই কেউ এখানে বিপদে পড়ছে। তোরা বললো কি যে কে ওখানে। তারপর দেখলো যে ও রেসপন্স করতেছে যে আমি এখানে, তো কবে থেকে আমি চিল্লাছি তোমরা কি শুনতেছো না? আমি এখানে ঝামেলায় বললাম, বিপদে বললাম, কবে থেকে আমার ডাকতেছে। তারপর সবাই আর কি কাছে এসে দেখে যে আসলে ওই যে মামা ছিল ওকে সাইকেল সহ গাছের উপরে মানে বাঁশঝাড়ের উপরে তুলে রাখছে আর কি। বললো যে এতক্ষণ আমি এই অবস্থায় আছি, আমি ডাকতেছি, খুঁজতেছি, চিল্লাইতেছি, তোমরা কেউ আসতেছে না। আমি তো যে বিপদে পড়ে গেছি, আমি তো ভয়ে তো অস্থির, আমার তো অবস্থা খারাপ। বলছে আমার এখানে শুটকি মাছ ছিল, শুটকি মাছ সহ সাইকেল সহ আমার সহ তুলে এনে গেছে একবার বাঁশঝাড়ের উপরে, আর তোমরা এখানে চুপ করে বসে আছো। তারপরে এরা এসে দেখেছে, আসা দেখার পর একবার মানে আসার পরে সাইকেলটা সহ মানুষটা সহ ফেলাই দিচ্ছে নিচের দিকে। এই ছিল ঘটনা। এখানে মানে এই বাসচার কেন্দ্রিক আরো অনেক ঘটনায় আছে, সময় হলে আরেকদিন বলবো। সবাইকে ধন্যবাদ। তখন শুনলেন একজন বড় ভাইয়ের কি বলে গ্রামে ঘটে যাওয়া ঘটনা। এরকম অনেক মানে আমাদের আশেপাশে এবং আমাদের অতীতে, হয়তো আমরা ছোট ছিলাম, এরকম অনেক ভয়ানক ভয়ানক অলৌকিক ভৌতিক ঘটনা হয়তো আপনাদের জীবনে ঘটেছে বা কারো জীবনে ঘটেছে। আপনারা চাইলে এইসব, আপনারা যদি চান আমরা পড়ে শোনাই করতে পারবো। bringybeatip@gmail.com এখানে পাঠাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন, অথবা ভয়েস আকারে পাঠাতে পারেন। বৃংনিবিটিপ এই চ্যানেলটিতে মিমাং এপিসোডের জন্য, যাতে আগামী সপ্তাহে আপনাদের থেকে নির্বাচিত গল্প বা ঘটনাগুলো আমরা পড়ে শুনতে পারি। আর আজকে আরেকটি ভূতের টিপস দিতে যাচ্ছি। এটা টিপস আছে কিনা আমি জানি না, তবে আমার সাথে দুজন বড় ভাই আছে, তারা হয়তো টিপস জানতে পারে। আজকে আমি যে ভূতকে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মেছো ভূত। সাধারণত এরা পানিতেই থাকে এবং মাছ খেতে খুব ভালোবাসে। তো আমি মেছো ভূতের এরকম একটা কাহিনী, আর যখন আমি হোস্টেলে ছিলাম, যে পীরগাছা হোস্টেলে থমথমা পুকুরে, তখন হতো কি 2007-8 সালের কথা এটা সম্ভবত। আমার ফ্রেন্ড, আমার একটু বন্ধু ছিল, সে মানে ভিকটিম হয়েছিল সেই ভূতের কাছে, এবং এটা যখন তখন দেখাতে পারে, এটার কোনো নিশ্চয়তা নেই। তো এরকমই ঘটনা ঘটেছিল একবার।
তো সেখানে 3টে পুকুর ছিল। সবচেয়ে বড় যে পুকুর, সেখানে লোকমুখে অনেকবার শুনেছি সেখানে মিদ্দি আছে, মিমা আছে, অনেকেই বলতো মিদ্দি আছে, মিমা আছে। যাই হোক, তারপরেও হয়তো বিশ্বাস করতাম না। তারপরে আমাদের গারো ছেলেরা অনেক সাহসী ছিল। তারা অনেকে হয়তো রাত্রেও গোসল করতো, এরকমও রেকর্ড আছে, তবে তাদের কিছু হয়নি, শুনিনি। তো যাই হোক, প্রতি শুক্রবারে আমাদের ফাদার হুমরিক তখন ছিল, ফাদার হুমরিক মানে আমরা আমাদের জন্যই মাছ ধরতাম। হোস্টেলের ছেলেদেরকে দিয়েই মাছটা ধরানো হতো, অন্য কোনো জেলে থাকতো না। আমরা আমাদের মাছ নিজেরাই ধরতাম, সবাই মিলে ধরতাম হোস্টেলের জন্য। মেয়েদের জন্য ধরে দিতাম আমরা। তো মেয়ে হোস্টেল, ছেলে হোস্টেল, আর ছেলেরা জেলের কাজ করতো আর কি না। যাই হোক, ছেলে মেয়ে সবার জন্যই মাছ ধরতাম সবাই। তো মাছ ধরার এই যে মজাটা সবাই পেত। তখন হয়তো দুপুর 12টা বা 12:30টার মতো বাজে, ওইরকম সময়। মাছ ধরা শেষ প্রায়। আবার এর মধ্যে কিছু কিছু ছেলে পেলে ছিল, ওরা কিছু সাইডে ছিল। আমার ফ্রেন্ড অথবা আমার জুনিয়র যারা ছিল এরা এদের মধ্যে, এবং আমার ফ্রেন্ডও ছিল। তারা এক পর্যায়ে মাছ ধরতে ধরতে মানে কোনো একটা কিনারে চলে যায়, মানে যেখানে সবাই একসাথে আছে ওইখানে না থেকে সে একাকী, মানে কোনো একটা মানে পুকুরের মধ্যেই ছিল, পুকুর থেকে সে একটু দূরে চলে যায়। পুকুরের মধ্যে আছে সে, কিন্তু একটু কর্নারে চলে যায়, মানে মাছ ধরতে ধরতে, অথবা যে কাঁকড়া যে ধরার জন্য হয়তো এরকম সামথিং। সে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল। সে বেশ কয়েকটা মাছ পেয়েছিল মেবি। যাই হোক, এটা করতে করতে নাকি তাকে একটা অপরিচিত ছেলে পানির মধ্যে হুট করে কোথা থেকে আসে, শুধু সে নাকি দেখেছিল, তখন তার কাছে নাকি মাছ চেয়েছিল, এরকম দুপুরবেলা হুট করে এরকম, মানে কেউ দেখিনি এই ছেলেকে। এটা আমরা জানতে পেরেছি তখন, যখন সে সুস্থ হয়, কারণ সে অসুস্থ ছিল ওই মেছো ভূতকে মাছ না দেওয়ার ফলে। তো মেছো ভূত ওইটা ছিল, এবং সে মাছ চেয়েছিল আমার বন্ধুর কাছে। তো সে মাছ দিতে অপারগতা জানায়, অথবা অস্বীকৃতি জানায়। পরে সে মাছ দেয়নি। যাই হোক, সে কিছু না বলে ব্যাক করে উঠে তারপর হোস্টেলে যায়। ওই দিন রাতে তার প্রচুর পরিমাণে জ্বর হয়, এবং সে আর আমাদের হোস্টেলে বলে রাখি, বর্তমান যে পীরগাছা হোস্টেল, আগের যে পীরগাছা হোস্টেল অনেক তফাৎ ছিল। তখন মাটির ছিল হোস্টেল এরিয়াগুলো, আর এখন তো বিল্ডিং হয়ে গেছে। যাই হোক, তখন এখনও আছে কিনা আমি জানি না। দোতলা করে যে বিছানা, বেড ওইরকম ছিল, উপরতলা আর নিচেতলা। তো আমার ফ্রেন্ড থাকতো হোস্টেলের প্রথম যে ফটক, সেখানে প্রথম দিকের সে ঠিক দরজার মুখোমুখি দোতলায় ছিল। ওখান থেকে সে ঘুম থেকে উঠলেই দরজাটা দেখতে পেত, ওইখানে কেউ দাঁড়িয়ে থাকলে। তো সে ওইখানেও দেখতে পেত, মানে সে যেভাবে বর্ণনা দিয়েছিল, সে ঘুম থেকে বা উঠে, তার যখন জ্বর ছিল, সে উঠে নাকি কাউকে দেখতে পায় যে তাকে অ্যাটাক করার জন্য আসছে, মাছ নেওয়ার জন্য আসছে তার কাছে। মাছ না দেওয়ার কারণে হয়তো তাকে নিতে আসছে, সে এরকম বলে। তখন সে রাতে তার অনেক অনেক জ্বর ছিল, আমরাও ছিলাম। দেন তাকে বাড়িতে পাঠানো হয় কবিরাজের মাধ্যমে ওষুধ দিয়ে, তারপর সে সুস্থতা লাভ করে। তারপর সে ঘটনাতে আমাদের বলে যে পুকুরে একটা ছেলে এসেছিল, তার কাছে মাছ চেয়েছিল, সে মাছ দেয়নি, যার কারণে সে এরকম হয়ে যায়। এই ছিল আমাদের হোস্টেল জীবনে ঘটে যাওয়া ঘটনা। এবং এরকম আরও ঘটনা আছে, সেটি হোস্টেলেই অনেক সময় নাকি অনেকে দেখেছে যে
টয়লেটের ভিতরে কি আওয়াজ করে, মানে যারা স্টাডি করতো, অনেকে 2টা-3টা পর্যন্ত স্টাডি করতো, তখন অনেকে ঘুমাতো, অনেকে স্টাডি রুমে থাকতো। এসব ঘটনা না হয় আরেক কোন সময় বলি। এখন আমরা আবার চলে যাব নিকোষ আধার ভাইয়ের কাছে, একটা ব্ল্যাক ম্যাজিকের একটি গল্প শোনা, ঘটনা শোনার জন্য। ব্ল্যাক ম্যাজিক। শুভেচ্ছা আবারও সবাইকে। এই ঘটনাটি মূলত ঘটেছিল আমার এক ভাইয়ের সাথে, আমার খালাতো ভাইয়ের সাথে। আমরা প্রায় সমবয়সী ছিলাম, দ্যাটস ওয়াই আমাদের সাথে অনেক কিছু শেয়ার হতো, অনেক গোপন বিষয়গুলো আমরা শেয়ার করতাম, পার্সোনাল বিষয়গুলো শেয়ার করতাম। তো এই জন্য আসলে ছোট থেকেই ও খুব সাহসী ছিল, ওর মধ্যে এক্সট্রা একটা সাহস কাজ করতো সবসময়। যেখানে আমি যাইতে সাহস পাইতাম না ওখানে সে যাইতো, যেটা আমি করতে সাহস পেতাম না সেটা ও পেত, এরকম আর কি। তো সাহসী ছিল। তার দাদা আবার ভালো কবিরাজ ছিলেন। তো হয়তো বা বংশগত সূত্রে এরকম কিছু পাওয়া যায় কিনা সেটা আমি জানি না, তবে হ্যাঁ খুব সাহসী ছিল। তো হঠাৎ আমার সাথে একদিন বলতেছে যে আমি তো এক তান্ত্রিকের কাছে গেছি, আমি কিছু তন্ত্র শিখব। আরে আশ্চর্য, তুই কি তন্ত্র শিখবি? না, আমার এটা শিখা খুব আগ্রহ, আমি শিখব, আর এই ব্যাপারটা তুই কাউরে বলিস না। আচ্ছা ঠিক আছে, আমি জানতাম যে সে সাহসী থাকলেও থাকতে পারে, তাই বলে এগুলো ব্যাপারগুলা আসলে সবাই অ্যাভয়েড করে। তো আমিও তাই করতাম, দূর কি আর হবে, কি আর করবে। তো তখন মানে হঠাৎ সে চলে যায় তার বাড়ি। তো মাঝে মাঝে আসতো, 2-3 দিন পর পর, সপ্তাহখানেক পর পর আমাদের বাড়িতে আসতো। তো মাঝখানে হঠাৎ 6 মাস নাই, 6 মাস নাই। আমরা আবার ওই যে স্কুলে পড়তাম, যখন একই স্কুলে পড়তাম, সেম ক্লাসে পড়তাম, মানে আশ্চর্যজনকভাবে সে স্কুলেও আসে না। তো আমি খালার বাড়ি খবর নিয়ে দেখলাম সে বাড়িতেও নাই। তো সে কোথাও চলে গেছে, সে হারাই গেছে, মানে সে যে হারাই গেছে এটাই শিওর, এটাও সত্যি, এটাই। তো অনেক খোঁজাখুঁজি করার পরে, অনেক আত্মীয় স্বজনের কাছে খোঁজ নেওয়ার পরেও তার সন্ধান মিলে নাই। তো যার কারণে সবাই ধরে নিয়েছে সে হারাই গেছে, অথবা সে ঢাকায় বা চলে আসছে, কোথাও চলে আসছে এরকম দূরে কোথাও, হ্যাঁ, তার কোনো খোঁজ খবর নাই, এরকম একটা অবস্থা। 6 মাসের মতো তার সাথে মানে কোনো কানেক্টিভিটি নাই কারো। তো হঠাৎ 6 মাস পরে সে আসছে, আসার পরে মানে যার কাছে যেটা বলার সে তো বলছি, তবে আমার কাছে যেটা বলছে আমি আজকে শেয়ার করি। এটা তোর ঘটনাটা ছিল এরকম যে আমাদের বাড়ির পাশে একটা ওই ছোট একটা নালা আছে, ওটা আমরা গাং বলি, ওটার ওপারে একটা গ্রাম, ওই গ্রামের ওপারে, তো ওই গ্রামের ওপারে ওই গ্রামের নাম বলে ওটা ছিল মরিয়মনগর। আশেপাশে যারা যদি কেউ থেকে থাকেন তাহলে চিনবেন। তো মরিয়মনগরের ওপারে ওখানে মাঝামাঝি ওখানে হিন্দুদের একটা শ্মশান ছিল। শ্মশান মানে হিন্দুদের, মানে কেউ মারা গেলে যদি লাশ টাশ পুড়াইয়া দেয় ওই ঘটনাকে শ্মশান বলে। শ্মশান সবাই তো চিনেন। তো তারই পাশে এক বাড়িতে ছিল এরকম এক তান্ত্রিক ছিল। ওই তান্ত্রিকের সাথে সামহাও তার আন্ডারস্ট্যান্ডিং হয়। তো তার থেকে আর কি সে মানে ইন্সপায়ার হয় যে সে মানে তান্ত্রিক হবে, তন্ত্রমন্ত্র শিখবে, ঠিক আছে। তো যাই হোক, তো যেই ঘটনা সেটা হচ্ছে যে তান্ত্রিক তাকে শর্ত দেয় যে তার সাহসিকতা দেখার জন্য বা এরকম কিছু ব্ল্যাক ম্যাজিক যারা কবজা করে তাদের জন্য কিছু মানে কোনো রকমের একটা প্রাথমিক একটা মানে টেস্ট থাকে আর কি, পরীক্ষা নেওয়া হয় যে সে উত্তীর্ণ হইতে পারবে কিনা, সাহসিকতার একটা পরীক্ষা দেওয়া লাগে। তো তারই অংশ হিসেবে তাকে বলা হয়েছে যে, প্রথমে তাকে বলা হয়েছে যে শ্মশানে যে শ্মশান থেকে একটা মানে নাবালক বাচ্চার এই থাই আছে না, রানের হাড়, যে কোনো একটা হাড় তাকে কালেক্ট করতে হবে। হ্যাঁ, নতুন নতুন একটা পুরানো লাশের রানের হাড়টা তারে কালেক্ট করতে হবে। তো এরকম একটা শর্ত দিছে, এবং তাকে একা যাইতে হবে, কাউকে নিয়ে যাইলে চলবে না, একাই যাইতে হবে। তো নর্মালি ওই
যেটা হয়েছে কিছুদিন পরেই পানিতে ডুইবা এক বাচ্চা মারা গেছে। এক শিশু বাচ্চা মারা যাওয়ার পরে তারে পোড়ানো হয়েছে ওখানে। এমনিতে তো শিশু বাচ্চাদেরকে হিন্দুরা সম্ভবত যে মাটি চাপাই দেয়, মাটিতে দাফন করে, তবে ব্যতিক্রম হিসেবে কিছু কিছু থাকে যাদেরকে আগুনে পোড়ায় আর কি। তো এরকম ওই শ্মশানে আগুনে পোড়ানোর পরে খবর পাইছে যে না, এরকম একটা শিশু বাচ্চা মারা গেছে, হ্যাঁ, তার ওই লাশটা পোড়ানো হবে। তখন থেকেই সে আর কি মানে ওত পেতে ছিল, মানে কেমনে ওইটা কালেক্ট করবে। তো সে গেছে, রাত্রে শ্মশানে গেছে, শুনশান নীরবতা, স্তব্ধ চারদিকে সব কিছু। তো গেছে, যাওয়ার পরে যখন সে সামনে এগুচ্ছে, সাহস যতই থাক মনের মধ্যে আসলে মানে কোনো না কোনো দুর্বলতা চলে আসে। তো তার ভাষ্য মোতাবেক যে আমি যতই সামনে আগাই ততই চারপাশ যেন সংকীর্ণ হইয়া যায়, মানে চলার জন্য রাস্তাটুকু পায় না। এই যে চলার পথের সামনে এটা সেটা পড়া থাকে, সে উষ্টা খায়, ওটার মধ্যে পড়া যায়, এরকম একটা অবস্থা আর কি। মানে তার চলার পথটা খুবই কঠিন হয়ে যায়। তো শেষ পর্যন্ত সে যখন ওই শ্মশানের ওই পর্যন্ত গেছে, ওখান থেকে মানে ওটা কালেক্ট করবে বা কাছাকাছি গেছে, মানে সে নানান ধরনের চিৎকার শুনতে পায়, তারপরে কখনো কখনো কান্না শুনতে পায়, কখনো কখনো হাসি শুনতে পায়, একটা বিদঘুটে একটা পরিবেশ আর কি। তো তারপরে সে যখন গেছে ওটা সে হাসিল করে নিবে, এটা তার উদ্দেশ্য, নিতেই হবে। আর না নিতে পারলে তো ওই সে তন্ত্র শিখতেও পারবে না। ওইখানে একটা মানে সে ডিপলি একটা ডিটারমাইন্ড ছিল। তো এই কারণে সে সামনে এগুয়ে তারপরে ওটা নিছে, বাছাই কইরা হাড়গুলা বাছাই কইরা সে কিছু হাড় নিছে, যে অন্ধকারের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে ওই যে টর্চ লাইট দিয়া ধইরা মানে যতটুকু আর কি ডিটেক্ট করা সম্ভব হয়েছে যে কোনটা আসলে হাড়গুলা, এই হাড় কিসের হইতে পারে। সে মোটামুটি 4-5টা হাড় নিছে, হাড় নিয়ে সে চলে আসছে। তো এর মধ্যে সে নানান ধরনের ডিফিকাল্টিসের শিকার হয়েছে, অনেক কিছু দেখছে। যখন ওগুলা নিয়ে আসে পিছন থেকে অনেকে ডাকছে, এবং সে তার ভাষার মোতাবেক যে ছেলেটার হাড় নিয়ে আসছে এরকম একটা বাচ্চা সামনে পথ আগলায় দাঁড়াইছে যে কোথায় যাও, হ্যাঁ তুমি যাইতে পারবা না এগুলা নিয়ে। সে তারপরেও সব বাধা উপেক্ষা করে সামনে আসছে, নিচে শ্মশান থেকে বের হয়েছে। তো বের হওয়ার পরে ঠিক শ্মশান ঘাট থেকে বের হইয়া বাইরের যে বাউন্ডারি আছে, বাউন্ডারি মানে ছিল, ওই বেড়া ছিল আর কি, বাঁশের বেড়া, হ্যাঁ, ওই বাঁশের বেড়া পার হওয়ার পরেই মানে সে ওখানে একটা বড় ধরনের ওই মাটির চাকার সাথে মানে ওই আঘাতপ্রাপ্ত হয় আর কি, পা, হ্যাঁ, উষ্টা খায়, হ্যাঁ, হোঁচট খাইয়া সে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে ওখানে সে সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হয়ে যাওয়ার পরে যেটা হয়, ওই মানে সে যখন জ্ঞান ফিরে তখন দেখে যে সে ওই যে তান্ত্রিক ছিল না, যার কাছে সে ওই বিদ্যা শিখতে গেছে, মানে ওর বাড়িতে সে শুয়ে আছে। তো তখন সে বলছিল যে আসলে তোমারে যদি ওই কাজ করতে দিছি, তবে আমি তো জানতাম যে এখানে অনেক বিপদ আপদ আসবে, আমি তোমারে ফলো করছি। ফলো করছে বিধায় সে ওখান থেকে আর কি হ্যাঁ নিয়ে আসতে পারছে বা চলে আসছে। তো তখন ওর মধ্যে একটা বিশ্বাস জাগছে যে না, তোমার সাহস আছে, তুমি পারবা। তখন নেক্সটে আরেকটা কাজ দিছে, মানে যেটা অ্যাকচুয়ালি আসলে ওই তন্ত্রর জন্য কাজে লাগবে, ঠিক আছে। আরেকটা কাজ দিছে, কাজটা হচ্ছে কি, প্রথমে ওই গাছ আছে না, উঁচু গাছের মগডাল থেকে ওই পাখিরা বাসা বাঁধে না, গাছের মধ্যেই তো বেসিক্যালি পাখিরা বাসা বাঁধে। ওই পাখিদের বাসা থেকে একটা পাখি, হ্যাঁ, মানে বাচ্চা পাখি না, ওই মা পাখি হইলে বা বাবা পাখি যদি থাকে, ওরকম বড় একটা পাখি ধরে নিয়ে আসতে হবে। এটা যে কোনো পাখি হইতে পারে, মানে শুধুমাত্র কাক ছাড়া, ঠিক আছে, কাক ছাড়া যে কোনো পাখি সে ধরে নিয়ে আসতে হবে। দিনের না রাত্রে? হ্যাঁ, দিনের বেলা না রাতের বেলা? না, অবশ্যই ওই রাতের বেলা। হ্যাঁ, রাতের বেলা ধরে নিয়ে আসতে হবে, মানে যে কোনো একটা পাখি ধরলেই চলবে। ধরে নিয়ে আসা তারপরে কাজ হইল কি, সেটাই এই পাখিটারে ওই একটা খোঁটার সাথে বাঁধতে হবে, জীবিত পাখিটা, ঠিক আছে, একটা খোঁটার সাথে বাইধা, পুকুর আছে না, ওই যে বুক সমান পানিতে নাইমা ওই পুকুরে খোঁটাটা গাড়তে হবে, গায়রা ওই খোঁটার মধ্যে ঝুলাই দিতে হবে ওই পাখিটারে। ওইভাবেই থাকবে যতদিন পর্যন্ত পাখিটা মারা না যায়, ঠিক আছে, যতদিন পর্যন্ত পাখিটা মারা না যায় ততদিন পর্যন্ত ওইভাবে থাকবে। তো তারপরে যে কাজটা হবে এটা হচ্ছে যে মারা যাওয়ার পরে পাখিটারে সে নিয়ে আসবে, ওখান থেকে নামায় নিয়ে আসা
ওই এমন জায়গায় ওটারে শুকাইতে দিবে, মানে মরা পাখিটারে, যেখানে কেউ না দেখে, কোনো মানুষ যেন না দেখে ওইটারে, ঠিক আছে? তো কোনো মানুষ যদি দেখে তাইলে কি হবে? তাইলে আর হবে না, তাইলে আর ওই তন্ত্র সাধন হবে না। এবং নেক্সট কাজ বাকি যেটা আছে, এটা হচ্ছে ওই পাখিটা শুকায় যাওয়ার পর, একবারে যখন শুকায় যাবে তখন ওইটারে নিয়ে ওই যেখান থেকে পানি নামে, উজানের পানি যেখানে নামে, ঠিক আছে, ওই রকম একটা জায়গায় নিয়ে এই 2 হাত দিয়ে পাখিটার এরকম করে ডলতে হবে, যাতে পাখিটার পালক বা মাংস টাংস যদি থাকে, মানে হাড় ছাড়া সব কিছু পানিতে ধুয়ে যাবে, রানিং পানিতে, ঠিক আছে? রানিং পানিতে ধুয়ে যাওয়ার পরে যে হাড়গুলা থাকবে, সেই হাড়গুলার থেকে সব হাড় ফালাই দিয়া শুধুমাত্র 2টা ওই পায়ের হাড়, ঠিক আছে, এই 2টা পায়ের হাড় তার কাছে কালেক্ট করতে হবে। ওই পায়ের হাড়গুলা নিলেই তার সিদ্ধি সাধন হবে। হ্যাঁ, বাকি কাজ ওই তান্ত্রিক করে দিবে আর কি, যদি কোনো কাজ থাকে অ্যাডিশনাল। তো যে ঘটনা সেই কাজ, ওই সে গেছে রাত্রে পাখি আনতে, পাখি শিকার করতে। পাখি শিকার কি, ওই আগে দিনের বেলা ঘুরে ঘুরে ফিক্স করছে যে কোন জায়গায় পাখির বাসা আছে, কোন জায়গায় পাখিরা ঘুমায়। পাখির বাসায় আছে কোন জায়গায়। সে ওই যে ওই রকম কইরা রাত্রের বেলা ওই পাখি বাসা থেকে পাখি নিয়ে আসার জন্য গেছে। তো পাখি এমন মানে একটা ঝাড়ে গেছে, পিছনে বাঁশঝাড় ছিল, তো বাঁশঝাড় প্লাস অন্যান্য গাছ, একটা বড় সেগুন গাছের ডালে, সেগুন গাছের মধ্যে আর কি, ডালের 2 ডালের মাঝখানে পাখির বাসা ছিল। ওই পাখিটা ছিল ওই আমরা ওই গ্রামের ভাষায় ওই যে কি সারস পাখির মতো দেখতে, ঠিক আছে? আমরা কি যেন আমরা একটা শালিক বলতাম আর কি, শালিক না ঘুষ, কেমন একটা শালিক জাতীয় পাখি আর কি। ওই শালিক পাখির মানে বাসা ছিল ওখানে। তো রাত্রে যখন গেছে ওইটা ওই বাঁশঝাড়ের মধ্যে ওই শালিক পাখির আনতে, তখন মানে হয়েছে কি, ওই মানে যেখানে গাছটা, ওই গাছের পাশে মানে একটা কবরস্থান ছিল। তো যেহেতু মানে সে শ্মশানে গিয়ে ওগুলো আনতে পারছে, তো কবরস্থান তো কোনো ব্যাপার না, কবরস্থানে সে ভয় পায় নাই, সে গেছে, যার পরে উপরে উঠছে, গাছের উপরে উঠছে, তারপরে সে ওখান থেকে ওটা নিয়েও আসছে, ঠিক আছে? নিয়ে আসছে, তার পিছনে সে তার ভাষ্য মোতাবেক যে পিছন থেকে অনেকেই নাকি ওরা ডাকছে, কিন্তু সে মানে ফিরে তাকায় না। আর যদি ফিরে তাকায় তাহলে তো হবে না, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের রুল, যে কেউ যদি পিছন থেকে ডাকে তাহলে তুমি সাড়া দিতে পারবো না, যদি সাড়া দাও তাহলে তোমার ওখানেই তুমি শেষ। এরকম একটা ব্যাপার, কন্ডিশন থাকে। তো সে ওগুলা নিয়ে আসছে, পাখি নিয়ে আসছে, ওই পাখি ধরে নিয়ে আসার পরে যে কথা সেই কাজ, পাখিটারে বাঁধছে, হ্যাঁ, একটা খোটার সাথে বাইধা, কঞ্চির সাথে, বাঁশের কঞ্চির সাথে বাইধা, ওই বাড়ির পিছনে একটা ডোবা ছিল, নালা মানে হালকা পুকুরের মতন, ওইখানে মাঝখানে গিয়ে কোমর সমান পানিতে গিয়ে ওটারে গাইরা রাখছে। আর ওটারে সার্বক্ষণিক সে তত্ত্বাবধানে রাখছে, পাহারা দিছে, যে কেউ নিয়ে যায় কিনা, বা কেউ ওইটারে ছুঁড়া ফালাই দেয় কিনা। হ্যাঁ, কেউ হাসতে পারে অনেকে দেখা, যে এটা কে কাম করছে এটা, হ্যাঁ, হাসতে পারে না। তো ওইভাবে সে সার্বক্ষণিক দেখছে। তো ওর কথা মোতাবেক মোটামুটি পাখিটা ওখানে জীবিত ছিল প্রায় 15 থেকে 20 দিন। 15-20 দিন পরে তার মানে সে প্রতিদিনে আবার দেখতো যে পাখিটা আসলে মারা গেছে কিনা। 15 থেকে 20 দিন পরে পাখিটা ওখান থেকে নামে আনার পরে ওই যে গ্রাম এলাকায় যে মাছ ধরে না, ওই ক্ষেতের ওই বাতুর যে আইল থাকে, আইলের মাঝখানে ওই যে নালাকাইটা যে পাতায়া মাছ মার, ওটারে কি বলে? ওটারে অনেক এলাকায় মনে হয় যে পারন বলে, অনেক এলাকায় বুরুং বলে, ঠিক আছে? আমাগো এলাকায় কিন্তু বুরুং বলে ওইটারে। তো ওই ভাঙা বুরুঙের ভিতরে ভইরা সে এমন জায়গায় রোদ্রে শুকাই দিয়ে দিছে যেন কেউ না দেখে, মানে ওই তার ঘরের চাল ছিল, ঘরের চালের উপরে থুয়ে দিছে, ঠিক আছে? স্বাভাবিকভাবে মানুষ ঘরের চালের উপরে খেয়াল করে না, নজর দেয় না, তো এখানে রাইখা দিছে। তো এখানে রাইখা দেওয়ার পরে হ্যাঁ, এর আগের একটা ঘটনা, এটা হচ্ছে যখন মানে সে ওই মরা পাখিটারে যখন মানে পানিতে নাইমে নিতে যায়, তখন তার কাছে মনে হয়েছে পানি থেকে তার পারে কেউ আটকায় ধরতেছে, টাইনা ধরতেছে, ঠিক আছে? তো টাইনা ধরতেছে, সে মানে সব কিছু উপেক্ষা করে সে ওইটা নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওই বুরুঙের ভিতরে ভইরা চালের উপরে দিছে, শুকাইতে দিছে। মোটামুটি ওই রকম আবার প্রখর রোদ উঠলে ওইটা শুকাইতে আর ওই রকম 15-20 দিন সময় নিছে। মানে সে যখন কনফার্ম যে পাখিটা শুকাই গেছে, আর কোনো মানে ওটার মধ্যে লিকুইড জাতীয় কিছু নাই, হ্যাঁ, সে যখন কনফার্ম,
তো তখন ওই মানে ওই পাখিটা নিয়ে যে বলছিল পানির মধ্যে যে ডইলা ধুইতে হবে, ওটা কন্ডিশন দিয়েছিল ওটা অবশ্যই ওই আমাবস্যার রাত্রে পানিতে নাইমা ধুইতে হবে, ঠিক আছে? তো এরকম একটা আমাবস্যার রাত্রের জন্য সে ওয়েট করছে। আমাবস্যার রাত আসছে, ওই যেখান থেকে উজানের পানিটা গড়ায় ওই রকম পানিতে সে গেছে। তো যাওয়ার সময় যখন পানিতে নামছে তখন তার কাছে মনে হয়েছে যে আসলে পানি না, আমি যেন গরম পানিতে নামছি, ঠিক আছে? তার পা গরমে যেন ওই আগুনের তাপে, ঠিক আছে, হ্যাঁ, মনে হচ্ছিল যে আমার পা খুলে খুলে পড়ে যাইতেছে, এরকম লাগছিল। কিন্তু ওই যে তার খুব ডিটারমিনেশন, সেটা করবেই। তো পরে ওই পানিতে নামছে, তারপরে জোরপূর্বক পানিতে নামার পরে যখন এটা ধোয়, যখন এটা যে 2 হাত এরকম করে আপ ডাউন করে ধুতে শুরু করছে, তখন তার কাছে মনে হয়েছে যে মানে পানিতে যত প্রকার মানে প্রাণী থাকতে পারে, যত জীব থাকতে পারে, সব কিছু তার দিকে আসতেছে, ঠিক আছে? কেউ মাথার কাছ দিয়ে সায়, কানের কাছ দিয়ে সা করে উড়ে যাইতেছে, কেউ মনে করে যে পায়ের নিচে ধরতেছে কামড়াইয়া, ঠিক আছে? কেউ সামনে মানে লাফায় আসার চেষ্টা করতেছে, এরকম নানান ধরনের কিছু সে ওখানে ফেস করতেছে, ঠিক আছে? তো আমি আসলে আমার ভাষায় আমি ওইরকম করে আমি ডেসক্রিপশন দিতেও পারতেছি না, বর্ণনাও করতে পারতেছি না। তার কাছ থেকে যখন শুনছিলাম তখন আমার কাছে ব্যাপারটা খুবই সিরিয়াস মনে হয়েছিল, এবং শেষ পর্যন্ত সে ওই জায়গাতে, হ্যাঁ, ওই জায়গা থেকে সাকসেসফুলি ফিরে আসতে পারে নাই। ওই যে পানিতে যে ধুইতে নিয়ে গেছে ওই জায়গা থেকে সে সাকসেসফুলি ফিরে আসতে পারে নাই। মানে তার হাত থেকে মানে 2টা হাড় তার থাকার কথা, 2টা হাড় নেওয়ার কথা, কিন্তু সে 2টা হাড় নিয়ে আসতে পারে না। হ্যাঁ, সে মানে ভয়ে, যে কোনোভাবে ভয়ে হোক যেভাবে হোক তার কাছ থেকে ওটা রাইখা দিছে, অথবা পানিতে সে ভাসাই দিয়ে সে উপরে চলে আসছে, সে আর পারে নাই। তো সে যখন পারে নাই, সে উপরে আসে, তার মোটামুটি ওই জ্বর ছিল, আস্তে আস্তে ওই দিন থেকে জ্বর শুরু হয়। মোটামুটি মাস 3 সে জ্বরে ভুগছে। জ্বরে ভোগার পরে যখন ওই সুস্থ হয়ে গেছে, এতদিন কিন্তু সে বাড়িতে নাই, সেই তন্ত্রগুরুর বাড়িতে আর কি, তান্ত্রিকের বাড়িতে। মানে সে সব কিছু বলছে যে দেখো আসলে এটা এত সহজ কাজ না, তুমি যদি সব কাজ করতে পারছো, যদি লাস্ট কাজটা করতে পারতা, তাইলে হয়তো তোমারে আমি অনেক কিছু শিখাইতে পারতাম, বা তোমার বর্ষটায় অনেক কিছু থাকতো।